কণা, তুমি খুব ভালো করে জানো সভার আয়োজন করলে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হবে না। আমি শুধুমাত্র দেশের শান্তির জন্য এতটা উদ্যোগ নিচ্ছি। সে না, কিন্তু জয়, পরে এর জন্য আফসোস করো না। আফসোসের কোনো প্রশ্নই ওঠে না, বরং সভাটা পিছলে পরে আমাদের পস্তাতে হতে পারে। তখন রক্তে সিংহলের মাটি লাল হয়ে যাবে। কিন্তু জয়, আমার গণনায় অন্য কথা বলছি। তোমার গণনার উপর নির্ভর করে আমি কোনো ঝুঁকি নেব না। তার মানে তুমিও মায়ের মতো আমার গণনাকে অবিশ্বাস করছো জয়? জয়, মায়ের সেই অবিশ্বাসের মূল্য কিন্তু এখনো আমাদের দিতে হচ্ছে। যদি সেদিন মা আমার কথাটা শুনতো, তাহলে আজ সিংহলের ইতিহাস অন্য হতো। দেশের নিরাপত্তার প্রশ্নে আমি কারোর আবেগের সঙ্গে কোনো রকম আপোষ করব না কণা। আমার কথায় কোনো রকম আবেগ ছিল না জয়। আর জ্যোতিষশাস্ত্রে আবেগের কোনো স্থান নেই। শুধু নির্ভুল ফলাফল আর শুষ্ক গণনাই হলো শেষ কথা। কিন্তু খনা, সবসময় জ্যোতিষ বিজ্ঞানের উপর নির্ভর করে চলা যায় না। পরিস্থিতি বিচার করে তবেই একটা সিদ্ধান্ত নিতে হয়। তার মানে তোমরা কি বলতে চাইছো আমি বাস্তববাদী নই? বাবা মা সর্বনাশ জেনেও আমি গ্রহ নক্ষত্র নিয়ে মেতে রয়েছি। মিহির, আমি তাদের ভালো চাই বলেই তো গণনা করে দেখেছি, আর গণনায় তো বলছে যে তাদের আর কোনো বিপদের সম্ভাবনা নেই। তবু বলবো খনা, তুমি তুমি এই সিদ্ধান্তটা আমাকেই নিতে দাও। মহারাজ আর দিদির বিপদের কথা ভেবে আমি মোটেও শান্তিতে নেই খনা। আমার তো মনে হচ্ছে তুমি সব থেকে বেশি চিন্তিত হয়ে পড়েছো জয়। আর আমার যেন মনে হচ্ছে কোনো চিন্তাই নেই, যেন মনে হচ্ছে মনে প্রাণে আমি তাদের সর্বনাশ চাই। জয়, তোমার মনে হচ্ছে না তুমি বড্ড বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বটা সক্রিয়ভাবে পালন করার চেষ্টা করছো? খনা, জয় মামার কথায় খুব কষ্ট পেয়েছে, তাই না মি? স্বাভাবিক। তুমি কি বলেছো জানো? কি করব বলো তুমি? জয় তো কিছুতেই আমার কথাটা বুঝতে চাইছিলেন না। আচ্ছা তুমি বলো তো, আমি কেন নিজের অভিভাবকদের জীবনে ঝুঁকি নিতে যাব? আর হারালে তো একমাত্র আমিই হারাবো। আসলে কি বলতো, প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই মারা যাবার পর সবাই খুব ভয় পেয়ে গেছেন, তাই কেউ কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন। তাহলে তো আমার গণনাকে অবিশ্বাস করা হচ্ছে। তা নয় খনা, তোমার কথা মেনে সভা স্থগিত রাখা যেতে পারে, কিন্তু সবাই যদি জেনে যায় যে সভা স্থগিত রাখার জন্য একমাত্র দায়ী তুমি, তাহলে কি হবে ভেবে দেখেছো? সবাই তোমায় নিয়ে কথা বলবে, আর এমনিতেও তোমাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। দেখো খনা, আমি চাই না যে তোমায় নিয়ে আবার নতুন করে কোনো বিতর্ক শুরু হোক। আর কর্ণিমা, তিনি যদি নতুন করে সবাই কিছু করে বসেন? প্রধানমন্ত্রী মশাই নিশ্চয়ই আগে থেকে এর জন্য ব্যবস্থা নেবেন। দেখো খনা, সভাটা আজ নয় কাল তো আয়োজন করতেই হবে, তাহলে অকারণে দেরি করে লাভ কি? প্রধানমন্ত্রী মশাই ঠিকই বলেছেন, বরং এই বেলায় ঝামেলাটা মিটিয়ে দেওয়া যাক। কি হলো, বুঝেছো? আচ্ছা, যখন বুঝতে পেরেছো তখন বলো তো যে তোমার এবার কি করা উচিত?
জানি না। তাকাও আমার দিকে। কি হলো? তাকাও। তোমার চোখে তো দেখছি যথেষ্ট তেজ রয়েছে, আর মহাশক্তি কুণ্ডের আগুন তো গনগন করে জ্বলছে। খনা, এই আগুনটাকে নিভে যেতে দিও না। তোমার এই যাবতীয় তেজ আর শক্তিকে সঞ্চয় করে রাখো, যাতে সভায় অশুভ শক্তির সাথে তুমি লড়াই করতে পারো, আর সবার পরে পরিবর্তিত পরিস্থিতিকে নিজের আয়ত্তে আনতে পারো। ঠিক বলেছ। আর সেটাই হলো আমার আসল লড়াই। কর্ণিমা, এ কি জয়দ্রথ, কি হয়েছে? একটা দুঃসংবাদ আছে। না জয়দ্রথ, না, কোনো দুঃসংবাদের কথা বলো না। আমি আর সহ্য করতে পারবো না। আমিও তো সহ্য করতে পারবো না দিদি, কিন্তু শুনতে তো হবেই। আর জয়দ্রথ নিজে এত কষ্ট করে এসেছে। বলো বলো জয়দ্রথ, কি অঘটন ঘটেছে? খবর এসছে মহারাজ আর দিদির ওপর নাকি আক্রমণ হয়েছে। না না, এ হতে পারে না। কি করে ভাগ্য এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে ওদের ছিনিয়ে নিয়ে যেতে পারে? আরে এই দুদিন আগেও আরো দুটো চলছেন তো সুস্থ শরীরে ছিল, আর আজ হঠাৎ। ওনারা জীবিত আছেন। যাক, দেবী মায়ের অশেষ কৃপা। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছিলাম। উপতীশ্বর ঐশিকা নিশ্চয়ই নিরাপদেই আছে। ভগবান সবসময় ভালো মানুষদের নিজের বুক দিয়ে রক্ষা করে, তাই না দিদি? সে তো বটেই। আর ভগবান পাপীদেরও রেহাই দেন না। আজ না হোক কাল নরকের আগুনে পুড়িয়ে সব হিসেব মিটিয়ে নেন। যাই হোক, আমি যে জন্য এসেছি, আমরা স্থির করেছি কালকেই আপনার অভ্যর্থনা সভার আয়োজন করা হবে। তুমি সত্যি বলছো? এই মুহূর্তে রসিকতা করার মতো মানসিকতা আমার নেই কর্ণিমা। কিন্তু এত বড় একটা দুঃসংবাদ এলো, এদিকে পরিস্থিতিও যথেষ্ট অশান্ত হয়ে আছে। এই সময় সাড়ম্বরে আমার অভ্যর্থনা সভা হওয়াটা কি উচিত হবে? দেখুন কর্ণিমা, জয়দ্রথ, আমি বলি কি, আবিরই তো এখানে রইলই, এত তাড়াহুড়ো করার কি আছে? তুমি বরং এই বিষয়টা নিয়ে মহানামার সাথে একটু আলোচনা করো, দেখো সে কি বলে, তাই না বোন? নিশ্চয়। উপতীশ্বর অবর্তমানে মহানামাই তো দেশের হাল ধরবে। রাষ্ট্রীয় শোক ঘোষণার সময় সেই তো অগ্রণী ভূমিকা নিল। আমিও বলবো জয়দ্রথ, তুমি মহানামার সাথে কথা বলে তবেই সিদ্ধান্ত নাও। আপনাদের পরামর্শের জন্য ধন্যবাদ। তবে আমি ইতিমধ্যেই সভাপতি মশাইয়ের সঙ্গে কথা বলে নিয়েছি। রাজপুরোহিত মশাইও আসছেন। তিনি এলে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে কি তবে? তবে আমি চাইবো আপনিও সেখানে উপস্থিত থাকুন। আমাদের কাছে আপনার মতামতের যথেষ্ট মূল্য রয়েছে। সে বলছো যখন, আমি নিশ্চয়ই থাকবো। জয়দ্রথ, তুমি কি নিশ্চিত যে আজ রাতেই তোমাদের এই পর্বের শোকের পরিসমাপ্তি ঘটবে? মানে
আমাদের আমাদের হ্যাঁ, আজ মধ্যরাত থেকে রাষ্ট্রীয় শোক পরিসমাপ্তি ঘটবে। বোন, এই পর্বের শোকের পরিসমাপ্তি, এই কথার অর্থ কি? খুব সহজ দিদি, খুব সহজ। সিংহলের জন্য এখনো অনেক রাষ্ট্রীয় শোক অপেক্ষা করে আছে। আমি রাজপুরোহিত মশাইয়ের সমস্যা যেভাবে সমাধান করেছি, তার প্রতিদানে কি তিনি আজ আমার সমর্থন করবেন? করা তো উচিত। রাজপুরোহিত মশাই, আমি কিন্তু আমার গণনায় একদম নিশ্চিত। তবুও যা সিদ্ধান্ত নেবার তা আপনারা বড়রাই নেবেন। রাজপুরোহিত মশাই, হ্যাঁ আমি সব শুনলাম, কিন্তু এসব কার কীর্তি বলুন তো? কার আবার? কন্নিমার। আপনি নিশ্চিত? আগে সন্দেহ করেছিলাম, কিন্তু এখন আমি পুরোপুরি নিশ্চিত। কি করে? আমি এই দুঃসংবাদটা ওনাকে দিতে গিয়েছিলাম। কথায় কথায় উনি কি বললেন জানেন? কি বললেন, জয়দ্রথ, তোমাদের এই পর্বের শোকের পরিসমাপ্তি কি আজ রাতেই ঘটবে? তুমি কি নিশ্চিত? তার মানে? কথাটার অর্থ আমিও প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ভালো করে ভেবে দেখুন, ওনার এই কথার মধ্যেই বিপদের আগাম ইঙ্গিত লুকিয়ে রয়েছে। কিংবধর সতর্কবাণী, সাবধান হয়ে যাও, না হলে ফল ভোগ করতে হবে। সর্বনাশ, এ তো মহা বিপদে পড়া গেল দেখছি। বিপদ বলে বিপদ, তবে আমিও বিষে বিষে বিষক্ষয় করে ছাড়ব। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে, কিন্তু কি করা যায় বলুন তো? শুনুন, আমি কন্নিমাকে এখানে আসতে বলেছি। উনি এলে আপনি বলবেন এখন সিংহলের খারাপ সময় যাচ্ছে, তাই এসব অঘটন ঘটছে। শুভ সময়ের সূচনার জন্য কালই আপনি তার তিলক অনুষ্ঠানটা করতে চান। এরকম বলবো? হ্যাঁ, আপনি আরো বলবেন, শাস্ত্রে আছে শুভ অনুষ্ঠান সম্পন্ন করলে অশুভ শক্তির বিনাশ ঘটে। বুঝেছেন? হ্যাঁ, তা তো বুঝেছি। তার মানে অভ্যর্থনা সভাটা তো তাহলে কালকেই সম্পন্ন করতে হয়। সেটাই তো চাইছি। প্রধানমন্ত্রী মশাই, আসুন আসুন। আমি ওনার সাথেও কথা বলেছি। কাল সভার আয়োজন করা নিয়ে ওনারও কোনো আপত্তি নেই। হ্যাঁ রাজপুরোহিত মশাই, যা সব ঘটনা ঘটছে তারপর বোধহয় আর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। তাহলে কালই সভার আয়োজন করা হচ্ছে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। খনা, তোমার কোনো আপত্তি নেই তো? জয়দ্রথ,
আপনারা থাকতে দেশে এসব কি শুরু হলো বলুন তো? ছি ছি ছি, আমার তো ভাবতে লজ্জা হচ্ছে। যে দেশে রাজা রানী নিরাপদ নয়, সে দেশের প্রজাদের কি অবস্থা ভাবতে পারেন? এরপর তো ঘরে ঘরে হত্যাকাণ্ড, দস্যুবৃত্তি শুরু হয়ে যাবে। কি ভাবছেন আপনি সভাপতি মশাই? আপনি আপনি এত চিন্তিত হবেন না, মানে আমরা তো সবাই আছি, চিন্তা করে দেখছি কি করা যায়। আপনারা থেকেও তো কোনো লাভ হচ্ছে না। হাহ, আর কত দূর কি হবে সেও আমার খুব ভালো করে জানা আছে। সভাপতি মশাই, যখন সামলাতে পারছেন না তখন ছেড়ে দিন না, দায়িত্বটা মহান আমার হাতে তুলে দিন। দেখবেন ও কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনে। কিন্তু সেটা কি করে সম্ভব? কুমার তো এখন নজরবন্দি। তো তাকে ছাড়াবার ব্যবস্থা করুন। আপনারা একটু চেষ্টা করলেই তো সেটা হয়ে যায়। মা, কর্ণিমা, সমস্যাটা শৃঙ্খলাহীনতা জনিত সমস্যা নয়। তবে সমস্যাটা হলো দেশের উপর কারোর কুনজর পড়েছে। কুনজর? হ্যাঁ কর্ণিমা, কুনজর। তার জন্যই তো দেশে নানা রকম অঘটন ঘটছে। তবে মুক্তির একটা উপায়ও আছে। কি উপায়? রাজপুরোহিত মশাই, আপনি কি যেন একটা সমাধান সূত্র বার করেছেন বলছিলেন? না মানে আমি বলেছিলাম যে শাস্ত্রে আছে এরকম দুর্দিনে যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা যায় তাহলে অশুভ শক্তির বিনাশ ঘটে। তাই আমি বিধান দিয়েছি যে আপনার তিলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা যাবতীয় অশুভ শক্তিকে পরাস্ত করব। তাই স্থির করা হয়েছে যে আপনার অভ্যর্থনার অনুষ্ঠান কালই সম্পন্ন করা হবে। না না, সে কি করে সম্ভব? আজ এত বড় একটা দুঃসংবাদ এলো, আর কাল সাড়ম্বরে আমার অভ্যর্থনা সভা আয়োজিত হবে। ছি ছি, এ কি করে হয়? মানে তাহলে আপনি বলুন কি করা যায়? আপাতত অভ্যর্থনা সবার কথা ভুলে যান। উপতীশ্বর ঐশিকার নিরাপত্তা সুনিশ্চিত করুন। লাভ হবে না। কি বললে? বলছি, যতক্ষণ না অশুভ শক্তি বিনাশ করছে ততক্ষণ কোনো কিছুতেই লাভ হবে না। তাই কর্ণিমা, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি রাজি হয়ে যান। দেখবেন আপনার হাত ধরে সিংহলের শুভ দিনের সূচনা হবে। এত পিড়াপিড়ির কোনো প্রয়োজনই ছিল না। আমি তো কবে থেকে এর জন্য অপেক্ষা করে আছি। নেহাত এই মুহূর্তে এক কথায় রাজি হয়ে গেলে সবার সন্দেহ হবে, তাই এত আপত্তি করছি। কর্ণিমা, আপনি রাজি তো? বেশ, তোমরা যখন এত করে বলছো তখন সিংহলের মুখ চেয়ে বাধ্য হয়ে রাজি হচ্ছি।